এর নাম সম্প্রদান। বলেন সৎপাত্রে কন্যাদান এর নাম সম্প্রদান। সৎপাত্রে কন্যাদান এর নাম সম্প্রদান। এরপর সমিতিতে চাঁদা দাও, সোনালী ব্যাংকে টাকা দাও, ধূপাকে কাপড় দাও। এখানে শুধু করণকারক নাই, এখানে এর সাথে আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে কনফিউশন হয়। দেখেন এখানে আমরা বলছি শর্ত এবং শর্ত, এই দুটো বিষয় ত্যাগ যদি করতে পারেন তাহলে সেটা কি হবে? সম্প্রদান হবে। শর্ত এবং শর্ত, শর্ত মানে হচ্ছে কন্ডিশন আর শর্ত মানে হচ্ছে মালিকানা। ঠিক আছে? কন্ডিশন এবং মালিকানা দুইটা বিষয় যদি আপনি ত্যাগ করতে পারেন সেটা সম্প্রদান হবে। ত্যাগ না করতে হবে সম্প্রদান হবে। ধরেন যে এই মার্কেটটা আমার 50 টাকা দিয়ে আমি এটা কিনছি, এটা যখন ওনাকে দিয়ে দিচ্ছি, এই মার্কেট দেওয়ার বিপরীতে কোনো শর্ত থাকা যাবে না যে ভাই আপনাকে মার্কেট দিলাম আপনি আমাকে 100 টাকা দেন, হবে না। ইভেন এই মার্কেটটা কেনার পরে আমার মালিকানা তৈরি হয়েছে, মালিকানাটাও কিন্তু ওনাকে দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? যদি দুইটা বিষয় আমরা ত্যাগ করতে পারি তাহলে সেখানে কি হয়? কি হয় বলেন? কি হবে? সম্প্রদান হবে। এখন দেখেন এখানে বলছে ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও। ভিক্ষা টাকা চাইতে পারবেন? মানে ফকির কি সে না আপনি? সে না। এই যে ভিখারিকে যদি আপনি 10টা টাকা ভিক্ষা দেন, ধরেন আজকে 10 টাকা ভিক্ষা দিলেন, কালকে তার সাথে দেখা, আপনি গিয়ে বলবেন ভাই আজকে যাওয়া ভাড়া নেই, 10 টাকা দেন, সম্ভব? হ্যাঁ, কখনো সম্ভব? আপনি না খেয়ে থাকলে সম্ভব? তার মানে যেই জিনিস দিলাম, এখন এইটা বোঝাতে গিয়ে আমি একটা কথা বলি। আমরা হৈমন্তী গল্প পড়ছি, অনেকেই আছেন যারা আপনার 11, 12 বা 13 সেশনের হচ্ছে স্টুডেন্ট, অনেকেই আছেন যারা হৈমন্তী গল্প পড়ছেন। পড়ছেন কিনা? হৈমন্তী গল্প পড়ছেন এরকম কারা আছেন? দেখুন অধিকাংশ হৈমন্তী গল্প পড়ছেন। এই হৈমন্তী গল্প নিয়ে গতদিনও আমরা বলছি যে হৈমন্তী গল্পের বিশেষ একটা লাইন হচ্ছে যাহা দিলাম তাহা উজাড় করিয়ে দিলাম, ফিরে পাইতে গেলে শুধু দুঃখই বাড়ে। মানে আপনি যেটা দিবেন এটা চাওয়া বা পাওয়া কোনোটাই সম্ভব না, চাওয়া সম্ভব না, পাওয়া সম্ভব না। এর নাম হচ্ছে সম্প্রদান। ঠিক আছে? এর নাম কি? সম্প্রদান। এখন এই যে হৈমন্তী গল্প বলছে যাহা দিলাম তাহা উজাড় করিয়ে দিলাম, ভিখারিকে 10 টাকা দিচ্ছেন, চাইতেও পারবেন না, এটা চাওয়া সম্ভব না, পাওয়া সম্ভব না। তারপরে এটা কি হবে বলেন? কি হবে? সম্প্রদান। এর সাথে কি হবে? কি হবে? সম্প্রদান। বস্ত্র নিলে বস্ত্র দাও, এমন লোককে আপনি আপনার বস্ত্রটা দিচ্ছেন, এই বস্ত্র আপনি চাইতে পারবেন না। এইখানেও কিন্তু বস্ত্র দেওয়া, এইখানেও কিন্তু বস্ত্র দেওয়া, এই কাপড়টাও কিন্তু বস্ত্র নাকি? হ্যাঁ, নাকি বস্ত্র মানে চোপড় আর মানে কাপড় নাকি? কোনটা হবে বলে? এটা কি হবে? বস্ত্র নিলে বস্ত্র দাও। এই যে বস্ত্রটা যাকে দিবেন, এই বস্ত্রটা কখন চাওয়া যাবে না, পাওয়া যাবে। তার মানে এটা কি হবে? এর সাথে কি হবে? এর সাথে কি হবে? সম্প্রদান। অন্ধজনে দেহ আলো, এই দেহ শব্দের অর্থ শরীর নাই কিন্তু। এই দেহ শব্দের এক অর্থ হচ্ছে শরীর, আর এক দেহ শব্দের অর্থ হচ্ছে কি? দেওয়া। একই শব্দ অনেক অর্থ থাকে, একই শব্দ অনেক অর্থ থাকে। এগুলোকে প্রতি শব্দ বলে, সমর্থক শব্দ বলে। এই যে গম শব্দটা দেখতেছেন, গম গম আছে না? আপনি যদি কোনো চাকরি মানুষকে বলেন যে ভাই কেমন আছেন, গম আছে, যে কি বলবে? গম আছে। ক্লাস থেকে একটা শব্দ শিখছিলাম, গম আছে মানে ভালো আছে, বুঝছেন? হ্যাঁ, গম আছে মানে কি বলেন? এই গম শব্দটা হচ্ছে ধাতুর মূল, এই মানে হচ্ছে গমন করা। আবার এই গম হচ্ছে শস্য। কথা বুঝতে পারছেন? একটা শব্দের একাধিক অর্থ থাকে, একটা শব্দের একাধিক অর্থ থাকে। ঠিক আছে? এরপরে দেখেন এই জন্য বলছে এই দেহ, অন্ধজনে দেহ আলো মানে হচ্ছে অন্ধজনকে আলো দাও। অন্ধজনকে আলো দাও। ধরেন যে একজন অসহায় মানুষ, তাকে একটা গাড়ি কিনে দিলেন বা তাকে কিছু টাকা দিলেন, তাকে একটা পজিশন করে দিলেন, তার মানে তাকে নতুন একটা আলোর পথ দেখান। কথা বুঝতে পারছেন? আলো দেওয়া মানে কি? টর্চ লাইট ধরায় দেওয়া, হারিকেন ধরায় দেওয়া। হ্যাঁ, হারিকেন ধরায় দেওয়া না কিন্তু, তার মানে তাকে একটা পথ দেখান। তাহলে অন্ধজনে দেহ আলো মানে হচ্ছে কাউকে নতুন একটা পথ দেখানো। মৃতজনে দেহ প্রাণ, মৃতজনে দেহ প্রাণ, এর মানে কি বলেন তো? কেউ কাউকে কি প্রাণ দিতে পারে? হ্যাঁ, কাউকে কি প্রাণ দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। একের রক্ত অন্যের জীবন, রক্ত হোক আত্মার বন্ধন, বলে না? বাঁধন আছে কিনা? একের রক্ত অন্যের জীবন, রক্ত হোক আত্মার বন্ধন। তার মানে কাউকে রক্ত দেওয়া মানে তো জীবন দেওয়া। কাউকে রক্ত দিয়ে চাইতে পারবেন? যে কাউকে রক্ত দিচ্ছেন, একদিন আপনার সাথে সম্পর্ক খারাপ হলে তো রক্ত ভালো যাবে? ভালো যাবে কখনো? তার মানে যে জিনিস দেওয়া যায় কখনো চাওয়া যায় না, পাওয়া যায় না। তার মানে মৃতজনে দেহ প্রাণ, মৃতজনে দেহ প্রাণ। তার মানে আপনি যদি তাকে ব্লাড দেন, ব্লাড দিলে কি হবে? জীবন দেওয়া হবে। এরপরে সৎপাত্রে কন্যাদান, এরই নাম সম্প্রদান। এখন ধরেন যে সৎপাত্রে কন্যাদান, এরই নাম সম্প্রদান, এটাকে অনেকেই কর্মকারক বলে। স্পেশালি এটা সমুদ্র শেখর স্যার কর্মকারক বলছেন। ঠিক আছে? সমুদ্র শেখর স্যার কি বলছে? কর্মকারক বলছে। উনি ওনার বইতেও এটা দিচ্ছে। এখন ওনার সাথে আমার 2 বার দেখা, গণিতবিদ একটা প্রোগ্রামে আমি 2 বার গেছি ওনার সাথে দেখে। এই বিষয়টা জানার জন্য ওনাকে আমি প্রশ্ন করছিলাম, স্যার যে আপনি সৎপাত্রে কন্যাদান, এরই নাম সম্প্রদান, আমরা তো জানি এটা সম্প্রদান, আপনি কর্ম কেন দেন? তো বলছে দেখো বাবা, আসলে কোনো বাবা মা তার সন্তানকে ওই সত্য ত্যাগ করে দেয় না, সত্য
ত্যাগ করে দেয় না। ওনার যুক্তি এটাই যে কখনো সত্য ত্যাগ করে সন্তানকে অন্যের ঘরে দেওয়া হয় না। তা আমি ওনাকে বললাম যে স্যার সত্য ত্যাগ করে যদি না দেওয়া হয় তাহলে আমার কিছু কথা আছে, আমার এইটার উত্তর দিলে আমি মেনে নেবো যেটা করব। তো বললাম যে স্যার আমরা হৈমন্তী গল্প করছিলাম, এই হৈমন্তী গল্পের নায়িকাকে, হৈমন্তী নায়ককে অপু নাকি, হ্যাঁ হৈমন্তীর বাবার নাম হচ্ছে গৌরীশঙ্কর রায়, এই গৌরীশঙ্কর বাবু। আর হৈমন্তীর বিয়ের যে ঘটকালি করতো, ঘট ছিল সেটা কি বনমালী বাবু নাকি, বুঝলেন তো নাকি? তো এই বনমালী বাবু যখন হৈমন্তীকে বিয়ে দেয় 15,000 টাকা, এটা অধিকাংশ কি ধারের ছিল। যখন বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পর বলে যে দাদা মেয়েটাকে তো বিয়ে দিলেন, এখন মেয়ের বাড়ির পাশে বাড়ি করে বাকি জীবনটা কাটায় দেয়। গৌরীশঙ্কর বাবু তখন বলছিল যে যাহা দিলাম তাহা উজাড় করিয়ে দিলাম, ফিরে পাইতে গেলে শুধু দুঃখই বাড়ে। যাহা দিলাম তাহা উজাড় করিয়ে দিলাম, ফিরে পাইতে গেলে শুধু দুঃখই বাড়ে। যেই মেয়েকে বিয়ে দিছে এই মেয়েকে কি আর চাওয়া সম্ভব? এক, উনি আমার উত্তর দিতে পারে নাই। দ্বিতীয় বললাম দাদা আছে স্যার, ধরেন যে মেয়েটাকে বিয়ে দিতে পারি, এটা ভাই ধরেন যে একটা মেয়েকে বিয়ে দিল, দেওয়ার পর বাবা মাকে বলবে যে মা যা তোর 3 মাস কথা বলছি, সম্ভব? বলেন কখনো সম্ভব? এক বান্ধবী আরেক বান্ধবীকে কি বলে, যা বান্ধবী যা স্বামীর বাড়ি আসেন থেকে না, আপনি এবার লিমিট ক্রস করে চলতেছেন বাড়ি, হবে কখনো? বলেন। হ্যাঁ, তার মানে কোনো বাবা মা কিন্তু তার সন্তানকে কখনো বিয়ে দেওয়ার সময় বলে না যে 3 মাস পর পরে নিয়ে আসবে, বলে স্বামীর বাড়ি আসার ঠিক না। আসলে এটা সত্য ত্যাগ করে দেওয়া, বুঝতে পারছেন? তাই এইটাকে কখনোই ভুল করবেন না, কারণ ওনার বই, এরপর ওনার বইয়ের কোনো অ্যান্সার নেওয়া হয় নাই। এটা বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যদি কোনো কোচিং সেন্টার বা কোনো প্রতিষ্ঠানে ক্লাস নেয় তাহলে, এবং ওদের নিজের লিখিত যদি কোনো বই থেকে কোনো রেফারেন্স কেনে, বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষায় আসে প্রশ্ন, তাহলে বইয়ের কোনো অ্যান্সার নেওয়া যাবে। কারণ ওনার ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বই আছে না, ওনার নিজের বইয়ের রেফারেন্স আছে হচ্ছে সৎপাত্রের কন্যাদান, এর নাম সম্প্রদান, এটা কর্ম। এই জন্য ওনার অ্যান্সার গুলো নেওয়া হয় না, এবং সৎপাত্রের কন্যাদান এটা সত্য ত্যাগ করে দেন। বুঝতে পারছেন? থাকবেন তাহলে সৎপাত্রের কন্যাদান, বলেন সৎপাত্রের কন্যাদান এরই নাম সৎপাত্রের কন্যাদান, এরই নাম সম্প্রদান। থাকবে। এখন আসেন দ্বিতীয়টা, আমরা এটাতে আসি। সমিতিতে চাঁদা দাও, এটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা। সমিতিতে চাঁদা দাও এটা কি হয়? সমিতি অনেক ধরনের আছে, সমিতি অনেক ধরনের আছে। সমিতি কি আছে বলেন তো? সমবায় সমিতি আছে। এই এক সমিতি আছে হচ্ছে যেটা ওয়ান কাইন্ডস অফ ব্যাংক নাকি, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে ওয়েলফেয়ার ট্রাস্ট। ওয়েলফেয়ার ট্রাস্ট কথা বুঝতে পারছেন? এই ব্যাংক, এইখানে আপনি যে টাকাটা দিবেন এবং এই টাকাটা আপনি কখনো নিতে পারবেন, এই টাকাটা সবসময় আপনি উইথড্র করতে পারবেন। কিন্তু ওয়েলফেয়ার ট্রাস্ট যদি হয়, এই যে ঈদের সময় আপনারা বাড়ি গিয়ে অনেক সময় কি করেন, 50 টাকা 100 টাকা তুলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হলে এখান থেকে এলাকার গরিব মানুষকে শাড়ি দেন, লুঙ্গি দেন বা লাঞ্চ সেমাই দেন, পারেন না? সোশ্যাল ওয়েলফেয়ার যে কাজটা আছে না, হ্যাঁ। এখন এই যে আপনি যেটাতে দেখছেন যে ওয়েলফেয়ার ট্রাস্ট নিয়ে যে কাজটা করেন, এটা হচ্ছে সমিতি। শুধু সমিতি কথা যদি উল্লেখ থাকে, শুধু সমিতি কথা যদি উল্লেখ থাকে, তাহলে দ্যাট মিন্স এটা কি ওয়েলফেয়ার ট্রাস্ট। এই সমিতি যদি বলা হয় যে সমিতিতে চাঁদা দাও, তাহলে এটা কি হবে বলেন? সম্প্রদান। কি হবে? সম্প্রদান। যদি শুধু সমিতি বলে। এখন আপনাকে যদি বলা হয় যে এটা না বলে যদি বলা হয় দিশা সমিতিতে চাঁদা দাও, কি হবে বলেন? দিশা সমিতিকে চাঁদা দাও, তাকে দিশা সমিতিকে, কোথায়? দিশা সমিতিকে। তখন কিন্তু এটা কিন্তু তখন ওয়েলফেয়ার ট্রাস্ট হবে না, এটা ওয়ান টাইপস অফ ব্যাংক। কথা বুঝতে পারছেন? কি হবে তখন? ব্যাংক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যদি শুধু সমিতি কথা উল্লেখ থাকে তাহলে কি হবে? ওয়েলফেয়ার ট্রাস্ট। কি হবে? সম্প্রদান। এখন এই যে ব্যাংক, ব্যাংকে কিন্তু ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়, এটা তো জানেন। আমানত কিন্তু মানুষ রাখে ব্যক্তির কাছে নাকি, বস্তুর কাছে। ব্যাংক কিন্তু এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ পারসন। আপনি আমানত কিন্তু রাখেন ব্যক্তির কাছে। তার মানে আপনি যদি বলেন যে সোনালী ব্যাংকে টাকা দাও, কাকে টাকা দাও? সোনালী ব্যাংকে টাকা দাও। এই সোনালী ব্যাংক তখন কি? এটা একটা পারসন। কথা বুঝতে পারছেন? এটা একটা পারসন। তাহলে কাকে দিবে? সোনালী ব্যাংকে। কি বা কাকে? কর্মবলী কাকে। বলেন কি বা কাকে? কি বা কাকে? কে বা কারা? কর্তা দিবে সারা। কে বা কারা? কে বা কারা? বলেন কে বা কারা? আবার বলেন কে বা কারা? কি বা কাকে? থাকবে কে বা কারা? কর্তা দিবে সারা। তার মানে এটা কর্তা, আর কি বা কাকে? কর্মবলী তাকে। তার মানে এটা কি? কথা বোঝা গেছে? তাহলে এখানে কি হবে বলেন? সোনালী ব্যাংকে টাকা দাও, এটা কি হবে? কর্ম। কি হবে? কর্ম। কর্মে কি দেখেন তো? কর্মে কি? কর্মে কি হবে? কর্মে দ্বিতীয়।
এরপরে সমিতিতে চাঁদা দাও, তাহলে এটা কি হবে বলেন? সম্প্রদানে সপ্তমী। মনে থাকবে? বোপাকে কাপড় দাও, এটা কি হবে? বোপাকে কাপড় কি একবারে দিয়ে দিবেন? হ্যাঁ, একবারে দিয়ে দিবেন যে ভাই আপনি এটা ভালো করে একটু মানে ঝোলাই করে তারপরে আপনি একটা ভাড়া দেন নাকি নাকি বলবেন? বোপাকে যে কাপড়টা দিচ্ছেন এই কাপড়টা শুধুমাত্র কি পরিষ্কার করার জন্য, এরপর আপনি এটা ফেরত দিবেন। তার মানে যেটা ফেরত নেওয়া হয়, তাহলে ব্যক্তি এখানে কি ধোপা কাকে দিবেন? ধোপাকে। কি হবে কর্মে? মনে থাকবে? মনে থাকবে? এটা ছিল হচ্ছে সম্প্রদান। হ্যাঁ, দ্বিতীয় ভাগে শুনেন, যতগুলো কারক দেখবেন, কারকের যে প্রকারগুলো দেখবেন, এর মধ্যে একমাত্র কারক সম্প্রদান, যেটা হচ্ছে কোনো আন্ডারলাইন থাকবে না। বাক্য দেখে আপনাকে বুঝতে হবে যে এই বাক্যটা একদম শর্ত এবং শর্ত ত্যাগ করে চলতেছে। বাক্যটা কি হিসেবে চলতেছে? শর্ত এবং শর্ত ত্যাগ করে। বাকি কোনো বাক্য শর্ত শর্ত ত্যাগ করে চলবে না। যে কোনো বাক্য থাকলে অন্য যদি কারকের হয় তাহলে সেই বাক্যের নিচে আন্ডারলাইন করা থাকবে। মনে থাকবে? হ্যাঁ, বুঝতে দিব? উঠাইছেন? বুঝেছেন? যদি না উঠে উঠে নেন, এক মিনিট সময় দিলাম, এক্সাম্পল গুলো উঠে নেন শুধু। কোনো সংখ্যা লিখে দিতে হবে নাকি? সংখ্যা লিখে দিতে হবে? সম্প্রদান কারকের সংখ্যা লিখে দিতে হবে? আপনারা এটা নিয়ে কথা বলতেছেন না কেন? এটা দ্বিতীয় হবে না? এই যে ভিখারিকে ভিক্ষা, এখানে কই ভিখারিকে ভিক্ষা দেওয়া, এটা কি হবে বলেন? সম্প্রদানে কি হবে? চতুর্থী। এর আগে কি আমরা সংস্কৃতিকে কিন্তু বলে দিচ্ছি, মনে আছে? চতুর্থী আর দ্বিতীয়ার মধ্যে পার্থক্য হচ্ছে সম্প্রদান কারকের যে বাক্য হবে, সম্প্রদান কারকের দ্বিতীয় হবে না, চতুর্থী হবে। সম্প্রদান কারকের যে কেড়ে এলে এটা চতুর্থী হয়, ঠিক আছে? সম্প্রদান কারকের ক্ষেত্রে কেড়ে এলে চতুর্থী হয়, অন্য কারকের ক্ষেত্রে কি হয় বলেন? দ্বিতীয়। সম্প্রদান ব্যতীত অন্য কারকের ক্ষেত্রে সব দ্বিতীয়। যেমন আমরা ওই দিন বলছিলাম যে দেবকে দত্ত, ঠিক আছে, গুরুকে ভক্তি। এই যে গুরুকে ভক্তি, ঠিক আছে, গুরুকে ভক্তি, এখানে কেড়ে এলে আসে না? কেড়ে এলে গুরুকে ভক্তি, গুরু ভক্তি, ঠিক আছে? তাহলে এখানে দেখেন এই গুরু ভক্তি দ্বারা কাকে বোঝাচ্ছে? ভক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে? পরপদের অর্থ প্রাধান্য পায়, বিভক্তি উঠে যায়, এটা কি হবে? তৎপুরুষ। আর কোন তৎপুরুষ? তৎপুরুষ দ্বিতীয় নাকি? তাহলে কি হবে? দ্বিতীয় তৎপুরুষ। তাহলে অন্য ক্ষেত্রে আমরা শুধুমাত্র সম্প্রদানের বাক্য পাইলে সেখানে চতুর্থী দিব, আর বাকিগুলো কি দ্বিতীয়। দেখবেন? বুঝতে দিলাম? এরপরে আসেন অপাদান আর অধিকরণ, দুইটা বিষয় একসাথে নেওয়ার কারণটা কি? এই অপাদান আর অধিকরণের মধ্যে মিল আছে, বুঝতে পারছেন? অপাদান আর অধিকরণের মধ্যে মানে সংজ্ঞাগত পার্থক্য আছে, কিন্তু এক্সাম্পলের অনেক মিল আছে। আমরা এক্সাম্পল গুলো আগে লিখবো, ঠিক আছে? আমার সাথে লিখে যাবেন। দেখেন, বাঘকে ভয় পায় না কে? বনে বাঘ আছে, তিলে তেল হয়, তিলে তেল আছে, পুকুরে মাছ হয়, পুকুরে মাছ আছে, পানি মরে, সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে,
10টায় পরীক্ষা আরম্ভ, 10টায় বিদ্যালয়ে যাব। সজল রাজশাহী থাকে। ঢাকা থেকে রাজশাহী দূরত্ব 180 কিলোমিটার। সজল রাজশাহী থাকে। সীমা রিমার্সে ভালো। রিমা ব্যাকরণে ভালো। ট্রেন স্টেশন ছাড়লো। ট্রেন স্টেশনে এসে পৌঁছানো। দেখেন এইটা হচ্ছে আধার। এই আধার শব্দটা হচ্ছে আন্ধার থেকে অন্ধকার, ঠিক আছে? আর এই আধার মানে কি? স্থান, পাত্র, ঠিক আছে? এক হচ্ছে স্থান, দ্বিতীয় হচ্ছে কাল। কাল মানে কিন্তু সময়। কি হবে? সময়। কাল মানে হচ্ছে সময়। আর দ্বিতীয় হচ্ছে কি? বিষয়। বিষয় মানে কি বলেন তো? বিষয় মানে হচ্ছে বৈষয়িক, ঠিক আছে? বিষয় মানে বৈষয়িক। কোনো বিষয় নিয়ে, কোনো বিষয় সম্পর্কে যদি বলে সেটা হচ্ছে বৈষয়িক, ঠিক আছে? তাহলে এই তিনটা বিষয় যদি বোঝায়, এক হচ্ছে কি? স্থান, দ্বিতীয় হচ্ছে কাল, তৃতীয় হচ্ছে কি? বিষয় বা বৈষয়িক। এই তিনটা বিষয় যদি আসে তাহলে সেটা কি হবে? অধিকরণ। কি হবে? অধিকরণ। বলেন কি হবে? অধিকরণ। ঠিক আছে? এখন দেখেন অপাদানের কথাগুলো বলি। অপাদান তো এখানে লেখা সম্ভব না, আমরা পাশে লিখবো, ঠিক আছে? অপাদান মানে কি? অপাদান হচ্ছে কিছু বিষয়কে বোঝাবে। সেটা হচ্ছে দেখেন, বাক্যগুলো দেখেন। বাবাকে ভয় পায় না কে? সরি, বাঘকে ভয় পায় না কে? ঠিক আছে? অনেক বাইরের বাবাই তো বাঘের মতো নাকি? হ্যাঁ, বাঘকে ভয় পায় নাকি? এই ভয় ভীতি কথা যদি সরাসরি উল্লেখ থাকে, ভয় অধিক ভীতি, ভয় ভীতি কথা যদি সরাসরি উল্লেখ থাকে সেটা কি হবে? অপাদান। কিন্তু দেখেন বনে বাঘ আছে, বনটা কি একটা স্থান? বলেন বনটা কি স্থান? কথা বোঝা যাচ্ছে? বনটা হচ্ছে স্থান। তাহলে স্থান যদি হয় কি হবে? অধিকরণ। আর যদি ভয় ভীতি থাকে কি হবে? অপাদান। এরপরে তিলে তেল হয়, তিল থেকে তেল কি উৎপন্ন হয় না? তাহলে উৎপন্ন যদি থাকে, উৎপন্ন, উৎপন্ন কথা যদি আপনি বোঝেন যে এটা তার উৎপন্ন বোঝাচ্ছে। তিল থেকে তেল হয়, তিল থেকে তেল প্রডিউস হয় নাকি? তাহলে যদি উৎপন্ন হয় বোঝায় তাহলে কি হবে? বলেন অপাদান। কিন্তু তিলে তেল আছে, তখন তিলটা কি একটা? বলেন তো স্থান। ধরেন যে তিল একটা ক্ষুদ্র ক্ষুদ্র, এটা হচ্ছে তিল, এটা কি তিল। এটাকে আমরা জুম করি, হ্যাঁ, জুম করে তখন একটু বড় হয়ে গেল। জুম করলে তো বড় হয়েছে নাকি? বড় হয়ে তো এখন একটা স্থান দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আবার বাসায় গিয়ে ওই ছোট তিল নিয়ে ট্রাই করেন না যে আমি স্থান বের করে দেখবো, তখন কিন্তু ঝামেলা, ঠিক আছে? এটা কি স্থান। তাহলে তিল যদি ক্ষুদ্র হয় তাহলে তারপরে কিন্তু সেটা একটা স্থান কিনা? স্থান যদি বোঝায়। কিন্তু যখন বলা হয় যে তিল থেকে তেল হয়, তিল থেকে তেল উৎপন্ন হয়, তিলকে যখন পেষণ করা হয়, পেষণ করা হলে তখন কি হয়? তেল উৎপন্ন হয়।
তাহলে তিল থেকে তেল হয়, তেল উৎপন্ন হয়, উৎপন্ন যদি বোঝায় অপদান হবে, যদি স্থান বোঝায় কি হবে? অধিকরণ। পুকুরে মাছ আছে, পুকুর একটা স্থান না? বলেন, পুকুর একটা স্থান না? তাহলে পুকুরে মাছ আছে, পুকুর একটা স্থান, তার মানে স্থান বোঝালে কি হবে? বলেন, অধিকরণ। তারপরে পুকুরে মাছ হয়, পুকুর থেকে মাছ কি হয় বলেন তো? উৎপন্ন হয়। তার মানে এই যে এখানে দেখেন উৎপন্ন কথা আছে। ছাদ হতে পানি পড়ে, ছাদ হতে পানি পড়ে আর ছাদে পানি পড়ে, কথার অর্থটা ছাদে পানি পড়ে, ছাদ হতে পানি পড়ে। একটু দেখেন, এটা একটা ছাদ, এটা একটা ছাদ। যখন বলছে যে ছাদে পানি পড়ে, তখন এই পানিটা এসে ছাদে পড়তেছে। স্থান কোথায়? ছাদ। ঠিক আছে? তাহলে যখন বলছে যে ছাদে পানি পড়ে, তখন ছাদ একটা স্থান, এই ছাদের উপরে পানি পড়ছে, তখন ছাদটা কি? একটা ছাদটা কি তাই বলেন? একটা স্থান। ঠিক আছে? স্থান হলে কি হবে? অধিকরণ হবে। কিন্তু ছাদে বৃষ্টি পড়ে, সরি ছাদে, ছাদ হতে পানি পড়ে, তখন হবেটা কি? দেখেন, এইখান থেকে শুধু এই পানিটা নিচে পড়বে, তাহলে ছাদ কি পানি বিচ্যুত করতেছে কিনা? পানিটা কি ত্যাগ করছে কিনা বলেন? ত্যাগ বোঝালে কি হবে বলেন? ত্যাগ যদি বোঝায় তাহলে কি হবে? অবদান থাকবে। এরপরে ছাদ হতে পানি পড়ে, ছাদে পানি পড়ে আর ছাদে বৃষ্টি পড়ে, এই কথাটা অর্থ বুঝে। এই যে বৃষ্টি পড়ে না, যখন দেখবেন যে বৃষ্টি পড়ে বোঝায়, তখন মনে হয় যে আমরা ছাদে বৃষ্টি পড়ে মানে ছাদ তো একটা স্থান না। আসলে এটার অর্থটা হচ্ছে মেঘ বৃষ্টি ত্যাগ করে। কথা বুঝতে পারছেন? মূলত বৃষ্টি সরাসরি আসে না, মেঘ বৃষ্টি ত্যাগ করে তারপরে সেটা পড়ে, তার মানে এটা ত্যাগই বোঝায়। কথা বোঝা গেছে? এটা কি বোঝায়? ত্যাগ বোঝাবে। কিন্তু ধরেন আপনার এটা ছাদ, বলছে ছাদে বৃষ্টি পড়ে, আসলে মেঘ ঘনীভূত হয়ে, মেঘ ঘনীভূত হয়ে তারপরে কি হয়? এটা বৃষ্টি আকারে পড়ে, তার মানে মেঘ বৃষ্টি ত্যাগ করে তখন সেই বৃষ্টিটা পড়ে। কথা বোঝা গেছে? তাহলে এটা কি হবে বলেন? হ্যাঁ, ছাদে বৃষ্টি পড়ে, ছাদ হতে পানি পড়ে আর ছাদে পানি পড়ে। যখন বলবে ছাদে পানি পড়ে, তখন ছাদ হচ্ছে একটা স্থান। কথা বোঝা গেছে? আপনি দুইটা বিষয় বুঝেন। ছাদ হতে পানি পড়ে মানে ছাদ পানি ত্যাগ করে, ছাদে পানি পড়ে তখন ছাদ একটা স্থান, আর ছাদে বৃষ্টি পড়ে মানে মেঘ বৃষ্টি ত্যাগ করে। কথা বুঝতে পারছেন? পরেরটা যান। এখানে বলছে যে সুক্তিতে, সুক্তিতে কি মেলে? মুক্ত মেলে। তার মানে সুক্তি মানে কি বলেন তো? ঝিনুক না? ঝিনুকের মধ্যে কি আছে বইয়ে? ছাদে বৃষ্টি পড়ে অধিকরণ দেওয়া, ছাদে যদি বৃষ্টি পড়ে অধিকরণ দেওয়া থাকে, ওটাকে অবদান করে না, অবদান করে। সমিতিতে চাঁদা দাও, এটা অনেক জায়গায় আছে। সমিতিতে চাঁদা দাও কি আছে বলেন? এই রাজু ভাই বলেন, সমিতিতে চাঁদা দাও কি পাইছিলেন? কথা বুঝতে পারছেন? আপনার মূল কথা হচ্ছে বৃষ্টি সরাসরি পড়ে না, মেঘ বৃষ্টি ত্যাগ করে। কথা বুঝতে পারছেন? কিছু কিছু বাক্যে কিছু কিছু বিষয় উজ্জ্বল থাকে।